বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও ইংল্যান্ড, রাতে ব্রাজিলের প্রতিপক্ষ কোরিয়া, খেলবেন নেইমার। 10 ডিসেম্বর ঘিরে রাজনীতিতে উত্তাপ, আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি, আলোচনার তাগিদ জাসদের। বুধবার কক্সবাজারে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি প্রায় শেষ, পর্যটন শহরে উৎসবের আমেজ। রাজধানীতে নিবন্ধনহীন হাসপাতালের ছড়াছড়ি, ভুল চিকিৎসায় ভুক্তভোগী রোগীরা, ব্যবস্থা গ্রহণের আশ্বাস। ময়মনসিংহ মেডিকেলে 1 সপ্তাহে 96 শিশুর মৃত্যু, দায়ী জন্মগত ত্রুটি ও ঠান্ডা, গর্ভবতীকে যত্নের পরামর্শ। সিরিয়ার সরকারি অফিসে বিক্ষোভকারীদের আগুন, গুলিতে নিহত 1, অগ্নুৎপাতে জাভায় সতর্কতা জারি। শুভেচ্ছা, আমন্ত্রণ। সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি ইশিকা আজিজ। 10 ডিসেম্বর কোনো ডেডলাইন নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ আন্দোলনের অংশ হিসেবে এটিও একটি মহাসমাবেশ। এসব জানিয়ে বিএনপি নেতারা বলছেন, এর মধ্য দিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। তবে আওয়ামী লীগ বলছে, কোনো আন্দোলন সংগ্রাম করে সরকারের কাছ থেকে দাবি আদায় করা যাবে না। আর আন্দোলনের বদলে আলোচনার তাগিদ জাসদের একাংশের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে এখন সরগরম রাজনীতির মাঠ। সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হলেও বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে চায়। আজকে এইখানে এই বিভাগীয় সমাবেশ, এটা ঢাকার বিভাগীয় সমাবেশ, এটা জাতীয় সমাবেশ নয়। আবারও আগুন, আবারও লাঠি, বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমরাও সতর্ক প্রহরায় থাকবো। বেশ আগেই বিএনপি নেতারা বলেছেন, 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার নেতৃত্বে। অন্যদিকে সমাবেশের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আসলে কি হতে যাচ্ছে 10 ডিসেম্বর? ওই 10 তারিখ কি হবে এখন বলা যাবে না, 10 তারিখের পরে কি হবে সেটাও বলা যাবে না। এটা হচ্ছে আন্দোলন কোনো দিনক্ষণ বলে আসে না। আন্দোলন নিজস্ব একটা গতি প্রকৃতি আছে। আন্দোলন চলতে চলতে এটা খরস্রোতা নদীর মতো, কোন দিক দিয়ে যাবে, কোন পথে যাবে, কি করবে, সেটা তো এটা চলমান প্রক্রিয়া। বিএনপি এখন যে দাবিগুলো নিয়ে চলছে, এই দাবিগুলো কোনোটাই পূরণ হওয়ার মতো নয়। তারা জনগণকে কনভিন্স করতে পারে তাদের পক্ষে, জনমত গড়ার ক্ষেত্রে তারা আরও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারে, কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম করে সহিংসতা করে সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করা যাবে। বিএনপির এই শীর্ষ নেতা বলছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, আগামী জাতীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। যে দাবি আদায়ে এত মানুষ আসছে সমাবেশগুলোতে। তবে বিএনপির সমাবেশের জনসমাগমকে স্বাভাবিক হিসেবেই দেখছে আওয়ামী লীগ। এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, তাহলে পথটা কি? পথটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটানো। এই যে আন্দোলনের মধ্যে পতন ঘটাতে হবে, এই মেসেজটা জাতির কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে। তো এই লোকটা যা দেখেই খুশিতে ডগডগ হলো, খুশি থাকুক, অসুবিধা দেখি। তারা যদি মনে করে জনগণ তাদের সঙ্গে, তো নির্বাচনে আসুক না কেন? তাহলে লিখন তো পরিষ্কার, তাদেরকে এই সরকারকে যেতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা আসলে একটা বিএনপির একটা কাল্পনিক সুখ আর কি। আমরা সব বলি না যে একটা শ্লোক আছে আর কি, যে পাগলের সুখ মনে মনে। তো বিএনপির সুখ এখন মনে মনে আর কি। নিরপেক্ষ সরকারের বিষয়টি রাজপথে ফয়সালার বদলে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আমি আমারটাই করতে 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 ঠেলে নিয়ে যাব, তারপর দেখা যায় কতদূর যায়, সেখান থেকে ইয়ে করবো। আমার মনে হয় দ্যাট উইল ওয়েস্টেজ অফ টাইম, সেটা ঠিক না। এবং এত বড় ধাক্কা মানুষকে দেওয়া এবং মানুষকে এরকম পরীক্ষা করার এখতিয়ার কারণে এটা পলিটিক্যাল আলাপ করলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগবে, ইট উইল গো টু দ্য পার্লামেন্ট, এবং পার্লামেন্টের থেকে সেটা সমাধান হয়ে আসবে। আর পার্লামেন্ট কনস্টিটিউশন সমাধান না করে সেটাও তো পলিটিক্যাল ডিসাইড করতে হবে। সব মিলিয়ে আগামী 10 ডিসেম্বর কিংবা তারপরের রাজনৈতিক যে উত্তাপ আসতে যাচ্ছে, তাতে জনগণের ক্ষতি এড়াতে আলোচনা সমঝোতার বিকল্প দেখছেন না এই বর্ষিয়ান রাজনীতিক। প্লাবন রহমান, দেশ টিভি, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে যাচ্ছেন আগামী বুধবার। জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ছাড়াও ওই দিন সকালে প্রধানমন্ত্রী যোগ দেবেন উখিয়ার ইনানী সৈকতে আয়োজিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়ায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন সহ 36টির বেশি দেশের অংশগ্রহণে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ওই নৌশক্তি মহড়ার উদ্বোধন করবেন তিনি। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন। 5 বছর পর কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজ সাজ রব সমুদ্র ঘেরা শহরটিতে। পুরো শহর সাজানো হচ্ছে নানা আঙ্গিকে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড পোস্টারে ছেয়ে যাচ্ছে শহরের বিভিন্ন সড়ক, উপসড়ক। বিমানবন্দর থেকে শহরের কলাতলির হাঙর ভাস্কর্য মোড় পর্যন্ত শোভা পাচ্ছে শত শত তোরণ। শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের ভেতর জনসভার বিশাল মঞ্চ তৈরির কাজও সমাপ্তির পথে। এরই মধ্যে জনসভা সফল করতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম জানান, জনসভায় 5 লাখ মানুষের সমাগম হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য 5 লক্ষের অধিক মানুষ ইনশাআল্লাহ আমরা এখানে সমাবেশ করতে পারবো, আসবে। শেখ হাসিনার এবারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজারকে যা দিয়েছেন অতীতে কোনো সরকার তা দেয়নি। এই যে কক্সবাজার না চাইতে যে আমাদেরকে আরো উন্নয়ন দিচ্ছে, উনি যে অবয় দিয়েছেন যে কক্সবাজারকে ইউরোপের জুরিকের মতো আমরা করতে চাই। প্রধানমন্ত্রীর প্রতি এই অঞ্চলের মানুষের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটবে জনসভায়, এমনটাই বললেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। সামগ্রিকভাবে এমন কোনো বিষয় নেই, শিক্ষা দীক্ষা সমস্ত ক্ষেত্রে, ইভেন কি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এখানে একটি ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিমান ঘাঁটি থেকে শুরু করে নৌঘাঁটি থেকে শুরু করে সামগ্রিকভাবে কক্সবাজারকে একটি বাংলাদেশের অর্থনৈতিক হাব হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর সফর নিরাপদ করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এর আগে সর্বশেষ 2017 সালের 22 সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের দেখতে উখিয়ার আশ্রয় শিবিরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌরভ দেব, দেশ টিভি। নিবন্ধন নেই, তবে হাসপাতালে চলছে অপারেশন। কোনো নিয়ম নীতি ছাড়াই বেসরকারি অবৈধ হাসপাতালগুলো যেন চিকিৎসা জগতে অপরাধের কেন্দ্র। রোগীর মৃত্যু হলেও সে ঘটনা ধামাচাপা দেওয়া হয় অত্যন্ত সুকৌশলে। এরই মধ্যে বন্ধ করা হয়েছে বেশ কিছু হাসপাতাল। রাজধানী জুড়ে এসব অবৈধ হাসপাতালের খোঁজে এখন স্বাস্থ্য অধিদপ্তর। কুড়িগ্রাম প্রতিনিধিকে সাথে নিয়ে রিশাদ হাসানের রিপোর্ট। ছবি তুলেছেন জেডাই মামুন। রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অবস্থিত আলম মেমোরিয়াল হাসপাতাল। গেল 30 নভেম্বর কুড়িগ্রাম থেকে বাবার হাত ধরে এ হাসপাতালে আঙুলের অপারেশন করতে আসে 5 বছরের শিশু মাইশা। অপারেশনের সময় রোগীর অবস্থার অবনতি হলে নেওয়া হয় গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ি ফিরে মাইশার মৃতদেহ গোসলের সময় দেখা যায় তার পুরো পেট কাটা, আর তা দেখে অপারেশন নিয়ে প্রশ্ন তোলেন মাইশার বাবা মা। পেট তো আর সার্জারি হয় না, পেট তো পোড়া জানি আমার মেয়ে, কিন্তু আমার মেয়ের যে পেটের কন্ডিশন দেখার পর থেকেই আমি আর ঠিক থাকতে পারতেছি না। আমি এর একটা সুস্থ বিচারছি। তাড়াহুড়ো করে পাঠাই দিল, আমরা বাসায় এসে দেখি পেট কেটে সবকিছু বাইর করে নিছে ওরা। ঘটনার পর আলম মেমোরিয়ালে যায় দেশ টিভি টিম। স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ হাসপাতালের তালিকায় নাম নেই হাসপাতালটির। শুধু তাই নয়, কর্তৃপক্ষ হাসপাতালের কোনো বৈধ কাগজই দেখাতে পারেননি। আমি একটা যে মনে করেন একটা জিনিস এখানে করা বা একটা জিনিস পরিচালনা করা, এই বিষয়ে ভাই আমি অস্বীকার করার কোনো উপায়। অবৈধ এ হাসপাতালে শিশু মাইশার অপারেশনের ব্যবস্থা করেন ডাক্তার আহসান হাবিব। তিনি ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়মিত চেম্বার করেন। সেখানে তার সম্পর্কে জানতে গেলে নিরাপত্তা রক্ষীরা ঝাঁপিয়ে পড়েন ক্যামেরার সামনে। আমি আপনাকে ডাকছি। কেন আপনি ডাকবেন? কেন ডাকবো না? আপনি কি জন্য ডাকবেন? ডাক্তার হাবিবের ভিজিটিং কার্ডে দেওয়া বিএমডিসির রেজিস্ট্রেশন নাম্বার 327576, যা বিএমডিসির ওয়েবসাইটে খুঁজে কোনো তথ্যই পাওয়া যায়নি। মুঠোফোনে তার সাথে কথা হলে মেলে নতুন নাম্বার। সেখানে ছবি দেখে নাম ছাড়া তাকে শনাক্ত করার কোনো উপায় নেই। আপনার বিএমডিসি নাম্বারটা? আমি একটু দেখে আপনাকে বলতেছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি কি লাইনে থাকবো? না, আমি দেখতেছি, দেখে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধের নির্দেশনা দেয়
অধিদপ্তরের হাসপাতাল শাখা। জানানো হয় কোনোভাবেই দেশে আইন পরিপন্থীভাবে হাসপাতাল চলতে দেওয়া হবে না। এটা আমাদের নজরে আসা মাত্র আমাদের টিম ওখানে চলে গেছে, হাসপাতালটা দিয়ে আমাদের লোকজনকে খুঁজে বের করার চেষ্টা করছে। ওরা আসলে অভিযানের খবর পেয়ে হাসপাতাল বন্ধ করে পালিয়ে যায়। হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলেও ছোট্ট শিশু মাইশার সাথে ঠিক কি ঘটেছে তার উত্তর থেকে গেল অজানাই। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা। এক সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে 96 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া বেশিরভাগ শিশু জন্মগত শারীরিক ত্রুটি বা ঠান্ডাজনিত রোগে ভুগছিল। শিশু ওয়ার্ডে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। দিনে গড়ে 10 থেকে 12 জন শিশু মারা যাচ্ছে জন্মগত শারীরিক ত্রুটি বা ঠান্ডাজনিত রোগে। গত এক সপ্তাহে নবজাতক ওয়ার্ডে মারা গেছেন 74 জন এবং শিশু ওয়ার্ডে মারা গেছেন 22 জন শিশু। নবজাতক ও শিশু ওয়ার্ডের 110 বেডে রোগী ভর্তি রয়েছে 650। শয্যা সংকটে মেঝে এবং বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। আজকে 2 দিন ধরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তারপর অক্সিজেন দিতে চেষ্টা করছি। আমার বাচ্চা নিউমোনিয়া হয়েছে, আজকে 7 দিন ধরে ভর্তি হয়েছে, আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। চিকিৎসকরা বলছেন মারা যাওয়া শিশুদের মধ্যে বেশিরভাগই জন্মের সময়ে ওজন কম হওয়া এবং ঠান্ডাজনিত কারণ রয়েছে। লোবার ওয়েট এবং স্পেনিটাল অ্যাসফিক্সিয়া এবং জন্ম বার্থ ডিফেক্ট কিছু রোগী আছে, সেগুলো রোগী মারা গেছে। বার্থ স্পেশাল যে রোগীগুলো সেগুলোর মধ্যে তার কিছু শ্বাসকষ্ট থাকে, এটা নিউমোনিয়া জনিত নয়, এটা অন্য কারণে, তার ব্রেনের ডিফেক্টের কারণে হয়। বাড়িতে কিংবা বেসরকারি হাসপাতালে যত্রতত্র ডেলিভারি করার কারণে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া 95% নবজাতকই মারা যাচ্ছে বলে জানান হাসপাতাল পরিচালক। যে সমস্ত রোগী বাচ্চারা জন্মের পর খুব অসুস্থ হয়ে পড়ে তাদেরকে এখানে ভর্তি করা হয়। ম্যাক্সিমাম অংশ তারা বাড়িতে বা অন্য কোনো জায়গায় ডেলিভারি হচ্ছে, আমাদের হাসপাতাল নয়। এই রোগীগুলো আমাদের এখানে মুমূর্ষু অবস্থায় আসে, তারপরে তাদেরকে চিকিৎসা করা হয়েছে। চিকিৎসা করার পরে তারপর যারা সুস্থ হয়ে যায় ফেরত গেছে, আর এই কয়েকজন ইন্তেকাল করেছে। নবজাতক মৃত্যু রোধে গর্ভবতী মায়ের যত্নের পাশাপাশি দক্ষ চিকিৎসক দিয়ে ডেলিভারি করার পরামর্শ বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার মহান বিজয় গাথা। মুক্তিযুদ্ধের ইতিহাসে 1971-এর 5 ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। সেদিন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানান, বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম দেশ। ভারত খুব শিগগিরই বাংলাদেশকে স্বীকৃতি দেবে। এদিন ভারতের বিমান বাহিনী 12 ঘণ্টা ব্যাপী বোমা হামলা চালায়। এ সময়ের মধ্যে তারা তেজগাঁও ও কুর্মিটোলায় 50 টনের মতো বোমা ফেলে। এতে পাকিস্তানি হানাদারদের 90টি অস্ত্রবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঢাকা সহ বেশ কয়েকটি শহরে ভারতীয় বিমান বাহিনীর ক্রমাগত হামলার এক পর্যায়ে হানাদারদের সব বিমান ঘাঁটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। 71-এর 5 ডিসেম্বর নিরাপত্তা পরিষদেও বাংলাদেশ বিষয়ক এক প্রশ্নে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের দেয়া ভারত ও পাকিস্তানের সেনা অপসারণ সংক্রান্ত প্রস্তাব বাতিল হয়ে যায়। এ প্রস্তাবে ভেটো দেয় সাবেক সোভিয়েত ইউনিয়ন।